ফ্ল্যাশব্যাক। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগে। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। সো আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগে। বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি আবারও চলে এসেছেন। এলাকাটার নাম ঠিক খেয়াল নেই, যাই হোক। তো চলো সেখানে গিয়ে কী হয় না আপনাদেরকে জানাবো। আর ফুল ভিডিওটা দেখানোর, আর যারা এখনো সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো। কী করছো? ভাইজানের ভিডিও এত সুন্দর সুন্দর ভিডিও দিই, তোমরা সাবস্ক্রাইব করছো না। চলো যাওয়া যাক। A few moments later. এটা দিয়ে এইটা নওশাদ সাহেব স্বাগত। নওশাদ সাহেব স্বাগত। মোশাররফ হাসান স্বাগত। ভাইজান আমাদের নয়নের মণি ওয়েলকাম। নওশাদ ভাইজান ওয়েলকাম। নওশাদ ভাইজান স্বাগতম। বন্ধুগণ, যে সমস্ত শিক্ষক মন্ডলী আপনারা আমাদের অনশন মঞ্চে আছেন, সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমাদের অনশন আন্দোলন মঞ্চে আসার জন্য। এমএলএ এমপি মন্ত্রীও রয়েছে সংখ্যালঘু, তারা এই মাদ্রাসা নিয়ে কোনো কথা বলছে? তাদের একটা কথা বলার ক্ষমতা আছে, একটা শব্দ খরচ করার ক্ষমতা আছে। আমি চ্যালেঞ্জ করলাম গোলাম রব্বানী সাহেব থেকে শুরু করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাহেব, এতটুকু বলুক যে মাদ্রাসার 235টি শিক্ষা প্রতিষ্ঠান যে আছে, এই শিক্ষকদের যে মাইনে দিয়ে পড়ানো হচ্ছে সত্যি এটা অতি কম, এটাকে বাড়ানো উচিত। এতটুকু কথা বলুক। আমি চ্যালেঞ্জ করছি ফিরহাদ হাকিম সাহেবকে, বড় মুসলমানদের নেতা দাবি করো তো। আমি চ্যালেঞ্জ করছি গোলাম রব্বানী সাহেবকে। আমি চ্যালেঞ্জ করছি যে কটা মুসলিম দাবিদার এমএলএ আছে, এমপি আছে। আমি এতটুকু কথা, এটা তো ভুল কথা নয় যে এদের মাইনেটা বাড়ানো হোক, যে মাইনেটা এখন আছে কম আছে, এটা উচিত নয়। এতটুকু কথা বলতে পারবে। আমি চ্যালেঞ্জ করছি ফিরহাদ হাকিম সাহেবকে, পারবে না, কারণ ওদের টিকি বাঁধা আছে। তাহলে সংখ্যালঘু ওরা ওদের টিকি বাঁধা আছে। ওরা শুধুমাত্র সংখ্যালঘু যা করে মুসলমানদের ভোট পেতে, মুসলমানদের মন পেতে। আবার এই ফিরহাদ হাকিমকে যদি কোনো সময় বিজেপি একটা খারাপ ভাষায় আক্রমণ করে, খারাপ ভাষার বিরুদ্ধে আমি দেখবেন আমরাই রেড়ে করে উঠি অনেকে। তাহলে সংখ্যালঘু এমএলএ মন্ত্রী যারা কিছু কাজের নয়, শুধু ভোট। ওই জন্য আমি বারবার কথা বলি, কৌশল। আমি বারবার একটা কথা বলি, বলে না যে এবারে 40টা মুসলমান বিধায়ক কেন হলো, আগেবারে 63টা ছিল, তার আগে 73টা ছিল। আমি বলি এই মুসলমান বিধায়ক দিয়ে মুসলমানদের কিছু লাভ হবে না। পশ্চিমবাংলা বিধানসভা 18টা আদিবাসী সমাজের বিধায়ক আছে। দুর্ভাগ্য, একবারের জন্য বলিষ্ঠ কণ্ঠে নওশাদ সিদ্দিকী ছাড়া কাউকে বলতে শুনলাম না কেন আদিবাসী কোটায় নন আদিবাসীরা চাকরি করছে। পশ্চিমবাংলার বিধানসভাতে 63টা মতো দলিতদের বিধায়ক আছে, সংরক্ষিত সিট থেকে যাও এসসি কোটাতে। একবারের জন্য তাদেরকে বলতে শুনলাম না কেন দলিতদের কোটাতে নন দলিতরা চাকরি পাচ্ছে নওশাদ সিদ্দিকী ছাড়া। সুতরাং এই মুসলমান বিধায়ক মুসলমানদের অনেক কথা বলে ফেলবে, আদিবাসী বিধায়ক আদিবাসীদের অনেক কথা বলে ফেলবে, দলিত বিধায়ক দলিতদের অনেক কথা বলে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। অন্তত আমি হাউসের মধ্যে থাকি তো। আর হাউসের লাইভ যদি চলতো তাহলে এই কথা এখন বলতে লাগতো না। লাইভ হয়নি, যেমন লোকসভা রাজ্যসভাতে লাইভ হয় বা বিভিন্ন বিধানসভায় লাইভ হয়, আমাদের বিধানসভায় লাইভ নাই। সমস্যাটা এখানে। তাহলে আপনি বেশি বলেন বলে সংখ্যালঘু দলিত আদিবাসীদের জন্য, সেই জন্য আপনার বিধানসভা এলাকায় 8টা থানা তৈরি করেছেন? হ্যাঁ, এটা বলতে লাগে নাকি? আমাকে আটকাতে হবে। শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়ার কথা বলছে, ওর বিরুদ্ধে মামলা হয়েছে, ওর বিরুদ্ধে ওখানে কাউকে স্পেশাল অবজারভার দিয়ে 4টা থানা করেছে, আমাকে করতে হবে। তবে একটা কথা বলি, আমি বিধায়ক হতে হবে, এমপি হতে হবে, এমএলএ হতে হবে, মন্ত্রী হতে হবে, আমার লোক নয়। আমি কারোর কাছে গিয়ে আমি টিকি বন্দুক দেব না, কারো কাছে গিয়ে আমি আমার মাথা বন্দুক দেব না, এটা মাথায় রাখেন। কিছু নিয়ে আপনারা আজকে অবস্থান বিক্ষোভ করছেন। অবস্থান বিক্ষোভ করতে গেলেও কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। কোর্ট বলে দিচ্ছে, তারপরেই করতে পারছে। মানুষের ন্যূনতম যে সাংবিধানিক অধিকার প্রোটেস্টের, সেটা আমাদের রাজ্য সরকার কেড়ে নিচ্ছে। আমি একজন রাজনৈতিক দলের কর্মী হয়েও আমার যেন বক্তব্য স্বাভাবিকভাবে রাজনৈতিক হবে ভাই, কারো গায়ে লাগলে কিছু করার নেই। কারণ আমি 24/7 পলিটিক্স করছি, তো বলতে বাধ্য হচ্ছি একটা দেশের নাগরিকের ন্যূনতম অধিকার আছে কোনো কিছু ভুল হলে সেটাকে প্রতিবাদ করার। সেই প্রতিবাদটা করতে গেলেও আপনাদেরকে কোথায় ছুটে যেতে হচ্ছে? কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। কোর্ট ডিসাইড করছে, তারপরে করতে পারছেন। মানে আমাদের রাজ্যে মানুষের প্রতিবাদ প্রতিরোধ করার ক্ষমতাটুকুও আমাদের সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় সরকার কেড়ে নিচ্ছে। আমরা কোন রাজ্যে বসবাস করছি সেটা দেখতে হবে। আমি শোনা কথা এখনো পড়িনি, হিটলারের সময় ছিল যে মানুষ বেঁচে আছে, এটাই তাদের কাছে বড় পাওনা ছিল। মানে এত নাকি হিটলার অত্যাচার করত। আমাদের রাজ্যে, শুধু আমাদের রাজ্যে নয়, আমাদের দেশে আজকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। দেখলে দেখা যাবে লাস্ট ইন্ডেক্স যদি আপনি দেখেন 2025-এর
পৃথিবীর 180টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছিল কোন দেশের সাংবাদিকরা কত স্বাধীনভাবে কাজ করছে। আমাদের মহান দেশ, পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের আছে, তারপরেও আমাদের দেশ 159 র্যাঙ্ক, 159 জায়গায় আছে। মানে আমাদের দেশের সাংবাদিকদের কিভাবে সাংবাদিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাহলে সারা দেশে হচ্ছে, পশ্চিমবাংলাতে হচ্ছে। আমি আবারও ফিরে আসছি আমাদের এই জায়গাতে। তাহলে আমরা প্রতিবাদ করব, আমাদের উপরে অন্যায় হচ্ছে, অনাচার হচ্ছে, আমরা আমাদের অভিযোগটা শোনানোর পরেও সমাধান হচ্ছে না, আমরা একটা সিটিং ডেমনস্ট্রেশন করব, অবস্থান বিক্ষোভ করব, তার জন্য আমাদেরকে কোর্টে যেতে হচ্ছে। এটা আমাদের রাজ্যে আইন বিচার ব্যবস্থা, যারা বিচার ব্যবস্থা না, সরি, আইন ব্যবস্থা কোন তলনিতে চলে গিয়েছে চোখে আগুতে দেখি। সিনিয়র টাইটেল মাদ্রাসা থেকে এইচএস দিয়েছি, তারপরে আলিয়াতে এসেছি, ওখানে মাস্টার্স করেছি, বিএড করেছি বর্ধমান থেকে আবার। তো ওখানে আমার যিনি ইংলিশের টিচার ছিলেন, নিশ্চিতভাবে ফিজিক্যাল সায়েন্সের যিনি টিচার ছিলেন, নিশ্চিতভাবে ভাই আমার থেকে ভালো বলবে। আমি যদি মিথ্যা কথা বলি ভাই আমার উত্তর দেওয়ার সামনে একদম বসেছে, সব থেকে কাছে বসেছে, দেখুন। তো আমরা এই নতুন করে বলতে লাগে না, আজকের কথা বলছি। আজকে মাদ্রাসার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ফাজিল যাকে বলা হয়, আর হাই মাদ্রাসার রেজাল্ট আউট হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখুন তো কত সংখ্যক ছেলে মেয়ে মুসলিম সম্প্রদায় ছাড়া তারা ওখান থেকে পাস করেছে। এসটি, এসসি, ওবিসি, বিশ্ববর্গে হিন্দু সমাজ থেকে শুরু করে এমন আছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান নাই মাদ্রাসা ছাড়া। বর্ধমানে চলে যাবেন, এই কুচবিহারে চলে যাবেন, বিভিন্ন জায়গাতে মাদ্রাসায় পড়াশোনা করছে, মাদ্রাসার টিচার আছে। সেইটা আমি মনে করি নতুন করে আর বলতে লাগে না। এবারে প্রায় যে নন মুসলিম যারা টিচার এক্সাম, সরি, যারা স্টুডেন্ট মাধ্যমিক দিয়েছেন, আলিম দিয়েছেন, ফাজিল দিয়েছেন, বা আপনার হাই মাদ্রাসা থেকে দিয়েছেন, 89.29% মেবি এত পার্সেন্ট পাস করেছে। গত কয়েক বছর আগে দেখেছিলেন না, র্যাঙ্ক করেছিল। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু আমাদের পরিস্থিতি এমন তৈরি করে দিচ্ছে, কোন হিন্দু বিপদে পড়লে মুসলিম যে যদি রাখতে দেয়, দেখবেন ফ্রন্ট পেজে তাকে ছাপছে খবরটা। মানে বিশাল কিছু করে ফেলেছে। আমি মনে করি বিশাল কিছু করেনি, মানবতা দেখিয়েছে, আর কিছু নয়। এটা দীর্ঘদিন হয়ে আসছে, কিন্তু এখন সমাজকে এমন বিষিয়ে তুলেছে রাজনৈতিক কারবারিরা, তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হিন্দু মুসলমানের মধ্যে এমন বিভেদ তৈরি করেছে। কোন হিন্দু ভাই, মুসলিম ভাই বিপদে পড়লে তাকে যদি কোনো হিন্দু ভাই একটু উপকার করে, সেটাকে আমরা ফ্রন্ট পেজে ছাপাতে হচ্ছে। ওটা থেকে আমাদের বেরিয়ে আসতে, ওটা ওদের চক্রান্ত, ওটা রাজনৈতিক কারবারিদের চক্রান্ত হচ্ছে। হিন্দু মুসলমান বিভেদ করে রাগিয়ে রাখো, শিক্ষকরা রাস্তায় বসে আছে, এখানে কোনো আলোচনা হবে না। কদিন আগে 26,000 চাকরি বাতিল হয়েছে, ওর মধ্যে অনেক তো আপনাদের মতো মেধাযুক্ত ছিলেন, যোগ্য ছিলেন, তাদেরও বাতিল হয়েছে সরকারের ব্যর্থতার জন্য। কিন্তু তাদের হয়ে আমরা কথা বলছি না খুব বেশি, কারণ কি আপনাকে আমাকে মজিয়ে রেখেছে কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান। অনুমোদন দিয়েছে মাদ্রাসার, অথচ সেই মাদ্রাসায় সরকারি যারা স্থায়ী শিক্ষক তাদের সমতুল্য বেতন দেওয়া হয় না, এবং সরকারি সুযোগ সুবিধা কিছুই দেওয়া হয় না। কেন সরকারের এই ভূমিকা? সরকারই তো অনুমোদন দিচ্ছে এইসব মাদ্রাসায়। সরকার কোনোদিন চায় না দুধেল গায়রা মূল স্রোতে ফিরে আসুক। সরকার চাই শওকত মোল্লাকে, সরকার চাই আরাবুলকে, সরকার চাই যে ভালো বোম বানতে পারে তাকে। সরকার কোনোদিনের জন্য প্রফেসর রবিউলকে চায় না, প্রফেসর আব্দুল মাতিনকে চায় না। সরকার কোনোদিনের জন্য শিক্ষিত মুসলিম হয়ে উঠুক চায় না। সরকার চায় না একজন মুসলিম প্রশ্ন করুক, সরকার চায় না একজন দলিত প্রশ্ন করুক, সরকার চায় না একজন আদিবাসী এটা বলুক যে ওই আপনার আমাদের সাথে এসে একটা পরিবেশন করে দিয়ে চলে গেলে হবে না, এসটি কোটায় কেন অন্য নন এসটিরা চাকরি পাচ্ছে এই কথা তুলুক। এটা সরকার কোনোদিন চায় না। এবার যারা প্রশ্ন করে ফেলছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করলেই কি হবে, এই প্রশ্নগুলো আর উঠবে না। সেই জন্য সুকৌশলে কুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। এখন ধরেছি যেখানে মাইনরিটিরা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেখানে আদিবাসী সমাজের মানুষ বেশি থাকে, যেখানে দলিতরা বেশি থাকে, যেখানে রাজবংশীরা বেশি থাকে, যেখানে কুর্মীরা বেশি থাকে, যেখানে মুসলমানরা বেশি থাকে, খোঁজ নিয়ে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের বেহাল দশা। সে মাদ্রাসা হতে পারে, স্কুল হতে পারে, যাই হতে পারে, দেখুন খোঁজ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রথম কথা সেই সংখ্যার অনুপাতে নাই। দ্বিতীয় হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হয় না। তৃতীয় যে সমস্ত ইকুইপমেন্টের প্রয়োজন আছে, সায়েন্স থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে অত্যাধুনিক বা আধুনিকভাবে পাঠ্যদানের জন্য যে ইকুইপমেন্টের প্রয়োজন আছে সেগুলো নীল। আরে কম্পোজিট গ্রান্ট পর্যন্ত তাদের দেয় না। এই আমি বলেছি দায়িত্ব নিয়ে
যে সমস্ত এই যে পিছিয়ে বর্গের সম্প্রদায়ের আছে, খোঁজ নিয়ে দেখুন স্কুলগুলোতে শৌচাগার নাই ঠিকঠাক, শৌচালয় ঠিকঠাক নয়, থাকলেও মহিলাদের জন্য পশ্চিমবাংলায় দেখুন যে সমস্ত এলাকাতে মহিলাদের জন্য সেপারেটেড টয়লেটের ব্যবস্থা কত পার্সেন্টেজ আছে, নেই বললেই চলে। তো এইগুলো হচ্ছে সুকৌশলে। আজকে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি, আনএডেড টিচারদের, আনএডেড শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় 235টি আছে। 2021 সালের আগে থেকে এই দীর্ঘদিন ধরে আন্দোলন হয়ে আসছে। 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি একটা ভোট প্রচারে গিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বলেছেন, মুর্শিদাবাদ তো মুসলিম ভোটটা সব থেকে বেশি, মুসলিম ভোটটা নিতে হবে, বিভিন্ন জায়গায় বলেছেন এই আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এডেড করে দেবো। খুব ভালো কথা, মুসলমানরা দুহাত ভরে ভোট দিল, কিন্তু এই 5 বছর হতে চলেছে, 4 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখনো এদেরকে এডিট করলেন না। শুধু তাই নয়, এইখানে যে বাচ্চাগুলো পড়াশোনা করে, 1 লক্ষের আশেপাশে বাচ্চা আছে কম বেশি, যে বাচ্চারা পড়াশোনা করে মিড ডে মিল পায় না, স্কুল ব্যাগ পায় না, জুতো পায় না, কন্যাশ্রী রূপশ্রীর যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো আছে একটাও কিছু এরা পায় না।